আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা। জলপাইগুড়ি সদরের প্রার্থী হলেন কৃষ্ণ দাস। শিলিগুড়ির আসনে তৃণমূলের চমক, প্রার্থী মেয়র গৌতম দেব। প্রার্থী তালিকায় নাম না থাকায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ খগেশ্বর রায়ের। পাকিস্তানের ব্যক্তিকে টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার যুবক। তদন্তে যুবককে নিয়ে ধূপগুড়িতে কর্ণাটকের পুলিশ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। জলপাইগুড়ি জেলার বিভিন্ন আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা হলেন জলপাইগুড়ি সদরের তরফ থেকে কৃষ্ণ দাস, মালবাজারে বলচিক বড়াইক, নাগরাকাটায় সঞ্জয় কুজুর, রাজগঞ্জে স্বপ্না বর্মন, ধূপগুড়ির প্রফেসর নির্মল চন্দ্র রায়, ময়নাগুড়িতে রামমোহন রায় প্রমুখ। তবে এবারের তালিকায় জলপাইগুড়িতে একাধিক বিধানসভা কেন্দ্রে নতুন মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, অভিজ্ঞতার পাশাপাশি নতুন নেতৃত্ব তুলে ধরতেই এই কৌশল। প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রচারের প্রস্তুতি এবং দলীয় কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো কৃষ্ণ দাসকে। নির্বাচনী প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই মিষ্টি খেয়ে বিজেপিকে গোল্লা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। চাপা উত্তেজনার মধ্য দিয়ে সোমবার বিধানসভা নির্বাচন 2026-এর প্রার্থী তালিকা ঘোষণা হয়। জলপাইগুড়িতেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারে বেরিয়ে পড়ে প্রার্থী কৃষ্ণ দাস। সেখানে বিজেপিকে এক হাত নেন তিনি। চাইছে জলপাইগুড়ির মধ্যে সাধারণ মানুষ যেভাবে চাইছে সেই বার্তা আজকে আমাদের কলকাতা অবধি গেছে এবং সেটাকে পূরণ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে আজকে জলপাইগুড়িতে প্রার্থী তালিকা ঘোষণা করলো তাতে আমরা সকলেই খুশি। আমরা এতটুকু বলতে চাই যে বিজেপি এখানে নিশ্চিহ্ন হয়ে যাবে, বিজেপি থাকবে না। এই যে মানুষের এটা হচ্ছে আজকের এই সব প্রার্থী মানুষের প্রার্থনা, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, সেই ডাক মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাইছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সিদ্ধান্ত নিজে দিছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, নমস্কার জানাই এবং জলপাইগুড়িবাসীর কাছে আমি ঋণী। এই ঋণ আমাকে শোধ করতে হবে কাজের মধ্য দিয়ে, যাতে জলপাইগুড়িতে উন্নয়ন হয়, যাতে কাজ হয়, মানুষের পাশে দাঁড়াইতে পারি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, আমাকে যেন ঈশ্বর শক্তি দেয়, সাধারণ লোকের পাশে যাতে আমি দাঁড়াতে পারি, সাধারণ লোকের যাতে আমি কাজ করতে পারি, সাধারণ লোক যাতে আমাকে মনে রাখতে পারে, সাধারণ মানুষ যাতে তৃণমূলকে আরও সাপোর্ট করে, সেই ধরনের আমাদের কাজ করতে হবে। প্রতিটা লোকের আমাকে পাশে দাঁড়াতে হবে। কিন্তু দেখা যায় ভালো নিউ জেনারেশন এবং একজন অ্যাথলেটিক, সে একজন একেবারে নিউ জেনারেশন, তার সেটা সেই জায়গায় আমি বলবো যে আগামী দিন রাজনীতি আরও শিখতে হবে, জানতে হবে, আর সঙ্গে আমি আছি, সে হেল্প আমরা করব এবং রাজগঞ্জের বাসী হচ্ছে স্বপ্না বর্মনকে জিতাবে এবং ভালো ভোটে জিতাবে। আপনি তো বহুদিনের অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, কি থেকে শুরু করবেন তাহলে এবারে রাজনীতি? আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। যেভাবে ভারতীয় জনতা পার্টি মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে, মানুষকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, হিংসা মানুষের মধ্যে তৈরি করে দিয়ে যেভাবে ভাগ করার চেষ্টা করতেছে, সেই ভাগ যাতে করতে না পারে। আমাদের পশ্চিমবাংলা, ভারতবর্ষ আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের দেশ, আমাদের রাজ্য, এবং উত্তরবঙ্গ হচ্ছে আমাদের সব থেকে, যদি দেখি যে সারা ভারতবর্ষের মধ্যে যত সম্প্রদায়ের লোক আছে তার থেকে 3টা সম্প্রদায়ের লোক আমাদের উত্তরবঙ্গে বেশি আছে। সেই জায়গায় আমরা মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, ঝগড়া, কেচাল কোনো কিছু হয় না। এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমরা ধরে রাখতে চাই। বিজেপির মুখে পরিষ্কারভাবে আমরা একদম জবাব দিতে চাই যে আমরা উস্কানিমূলক কথা শুনবো না এবং আমরা শান্তিপ্রিয়ভাবে যে বসবাস করি, এখানে রাজবংশী, এখানে নমশূদ্র, এখানে বাঙালি, এখানে আদিবাসী, নেপালি, মুসলিম আছে, টোটো, বড়ো, রাভা, সবাই আমরা
আমাদের নেপালি সবাই আমরা যে একসঙ্গে বসবাস করি, একজন আরেকজনের ভাষা আমরা যেভাবে শ্রদ্ধা করি মানি, একজন আরেকজনের সংস্কৃতি আমরা যেভাবে মানি, আগামী দিন এটা আমরা একদম বহাল রাখবো, অক্ষুণ্ণ রাখবো। প্রত্যেকে যাতে নিজের সংস্কৃতি, নিজের কৃষ্টি কালচার ধরে রাখতে পারে, তার জন্য আমরা সেটা চেষ্টা করব এবং সেই সংস্কৃতিকে আমরা সম্মান দিয়ে চলব। কবে থেকে প্রচারে নামবেন তা? গতকালও আমি মিটিং করছি, প্রতিদিন মিটিং জারি। এটা আবার আজকে ঘোষণার পর আবার তীব্র আকার ধারণ করবে। বিজেপি মাঠে দাঁড়াইতে পারবে না, আমাদের হাওয়ায় ওরা একদম গিয়ে একেবারে সাগরে গিয়ে পড়ে যাবে। কিছু তিস্তা নদীর থেকে পড়ে একদম চলে যাবে সাগরে, কিছু পড়ে যাবে জলঢাকা নদীতে, কিছু চলে যাবে আমাদের কোরতোয়া নদীতে। এটা পড়ে একদম বাংলাদেশ পাঠিয়ে দিব, বাংলাদেশে পাঠিয়ে কত দিব। লিড দিতে পারেন আশা করছেন? শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। এই বিষয়ে গৌতম দেব জানান, দলের নেতৃত্বে তার ওপর যে আস্থা রেখেছে তা তিনি মর্যাদার সঙ্গে গ্রহণ করছেন। গৌতম দেবের নাম ঘোষণার পর শিলিগুড়ি জুড়ে তৃণমূল শিবিরে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ, বিভিন্ন এলাকায় আনন্দ উদযাপনের ছবিও সামনে এসেছে। রাজনৈতিক মহলের মতে এবারের শিলিগুড়ি আসনে ত্রিমুখী লড়াই জমে উঠতে চলেছে। সেই প্রেক্ষাপটে গৌতম দেবকে প্রার্থী করা তৃণমূলের একটি কৌশলগত ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। দেখুন, আমি এই বাড়িতে আমার জন্ম, মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলাম, মাতৃভূমিতে ফিরিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ। দল আমাকে ফিরিয়ে দিয়েছে আমার মাতৃভূমিতে ফেরার সুযোগ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, যে দায়বদ্ধতা, শিলিগুড়ি মানুষের প্রতি আমার যে অশেষ কৃতজ্ঞতা, এই জায়গা, এই আকাশ, এই বাতাস, এখান থেকে আমি 20 বছর পুরসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। 88 সালের সেই সময় যখন প্রায় শূন্য ছিল আমরা, সেখান থেকে এই জায়গায় এসে পৌঁছেছি। শিলিগুড়ির সমস্ত মানুষ আমার আত্মার আত্মীয়, সবাই, সমস্ত জাত, ধর্ম, ভাষা, সবার আমি সাথে সম্পৃক্ত, একাত্ম। এবং এই শিলিগুড়ির মানুষের প্রতি এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব, মানুষের জন্য কাজ করব, বাংলার জন্য কাজ করব, উত্তর বাংলার জন্য কাজ করব এবং আমার প্রিয় শিলিগুড়ি এবং আমার পাশের যে ডাবগ্রাম ফুলবাড়ি, সেই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়েও আমি আমার কাজ আমি করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন খগেশ্বর রায়। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রাজগঞ্জ বিধানসভা আসনের 4 বারের বিধায়ক। খগেশ্বর রায়কে সরিয়ে এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনকে রাজগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। খগেশ্বর রায়ের সঙ্গে পদত্যাগের হিড়িক রাজগঞ্জে। তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ শাখা সংগঠনের নেতা। প্রার্থীগুলো সেটাকে অনুপ্রাণকে ডিঙে প্রায় 15,000 ভোটে জিতেছি। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএমের একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে তাই যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, হ্যাঁ, তাই আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরপর 4 বার আমাকে সর্বভারতীয় নেত্রী 4 বার আমাকে বানিয়েছে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। তাহলে বেশি যে টাকা দেয় সেই কি পদ পায়? কে
যে বেশি টাকা দেয় সেই তাই তো হচ্ছে, তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বিধায়ক, তবু দল এরকম বিচার করলো আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো, দল। পিনাকি শীলের রিপোর্ট। ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী হিসেবে যুব সভাপতি রামমোহন রায়ের নাম ঘোষণা হতেই আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নিজেদের দখলে থাকা এই কেন্দ্রে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তৃণমূল প্রার্থী রামমোহন রায় বলেন, এই কেন্দ্রের মানুষ বিজেপি বিধায়ককে চেনেন না, সাংসদকেও চেনেন না তারা। যাদের জনসংযোগ নেই তাদের মানুষ ভোট দেবে না। বাংলার মানুষ জবাব দিবে, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের রেজাল্ট ভালো হবে। পাশাপাশি আপনি নিশ্চিত থাকেন যে ময়নাগুড়ি বিধানসভার রেজাল্ট এবার ভালো হতে চলছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার কারণ ময়নাগুড়ির মানুষ ময়নাগুড়ির বিধায়ককে চেনে না, জলপাইগুড়ি জেলার মানুষ জলপাইগুড়ি সাংসদকে চেনে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ময়নার মানুষ উন্নয়ন চায়, ময়নার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, ময়নার মানুষ তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের উপর ভরসা। আমাদের নেতৃত্বরা আছে। এখন দেখেন, আমি যখন আজকের থেকে আমার নাম ঘোষণা করছে দল, নেতৃত্বরা যেভাবে আমাকে দিক নির্দেশনা করবে সেভাবেই আমি সেই প্রচারে যখন যেভাবে নিয়ে যাবে, নিয়ে নেতৃত্বদের নির্দেশনার জন্যই আমি আপডেট থাকবো। সদ্য দলে আসা, তারপরে টিকিট পাওয়া, দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এটা নিয়ে কেনটা আপনার জন উচ্ছ্বাস দেখেই বুঝছেন যে ক্ষোভ আছে কি নাই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে টিকিট ঘোষণা হওয়ার পরে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল, আপনার উচ্ছ্বাস দেখছেন, একটা মানুষও কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা জায়গা থেকে যোগাযোগ করছে। আমি আপনাদের সংবাদ মাধ্যমের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক মানুষের ফোন আমি ধরা সম্ভব হয়নি। সেই সময় আমাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে, সবার সঙ্গে আলাপচারিতা চলছে, অনেক মানুষ যোগাযোগ করছে। বিশেষ করে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উৎসাহ আছে, প্রত্যেকটা মানুষ বিশ্বাস রাখে যে আমরা যাকে ভরসা করি, যিনি আমাদের সর্বময় জননেত্রী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 294টাই আসনে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা আমাদের নেতৃত্ব, প্রত্যেকটা কর্মী একটাই জানে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আছে। সেই জায়গায় প্রতীক চিহ্ন নিয়ে আমাকে এখানে রামমোহন রায়কে দাঁড় করি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের অর্থাৎ সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন প্রচারে নেমে পড়লেন। মঙ্গলবার সকালে তিনি করলা ভ্যালি চা বাগানে শ্রমিক আর কর্মচারীদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা আর দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, বসবাসের জমির পাট্টার দাবি বিধানসভায় তোলার আশ্বাস দেন তিনি। এরপর বাগানের লাইনে লাইনে বাড়ি বাড়ি গিয়েও প্রচার করেন। এদিন তার সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা শুভাশিস সরকার, পঞ্চায়েত সদস্যা রবিনা মুন্ডা সহ অন্যান্যরা। দেবরাজ বর্মনকে কাছে পেয়ে চা শ্রমিকরা নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেন এবং তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঐক্যবদ্ধ সমর্থনের ইঙ্গিত দেন। জলপাইগুড়িতে বাম ঐক্যে ফাটল ধরল। সদর আসন ফরওয়ার্ড ব্লককে না ছাড়ায় গোঁসা ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। তারা আলাদা করে জলপাইগুড়ির প্রতিটি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিল। এ বিষয়ে ফরওয়ার্ড ব্লকের দাবি, জলপাইগুড়ি সদর বিধানসভার আসন থেকে বামফ্রন্ট গতভাবে ফরওয়ার্ড ব্লক লড়াই করে থাকে, তবে এবার সিপিএম নিজের প্রার্থী ঘোষণা করায় তারা হতাশ। ফরওয়ার্ড ব্লকের সহ সভাপতি অমল গোস্বামী জানান, তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। যে আমাদের জলপাইগুড়ি এই আসনটা আবহমান কাল ধরে বামফ্রন্ট প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে লড়াই করে, এবং আমাদের নির্মল বোস উনি এমএলএও ছিলেন এবং মিনিস্টারও হয়েছিলেন। তারপরে গণতন্ত্রের দেশে কখনো হেরেছে, কখনো জিতেছে, কিন্তু পার্টির প্রার্থী রয়েছে। এবং কংগ্রেসের সঙ্গে যখন আমাদের অ্যালায়েন্স হলো, তখন কিন্তু কংগ্রেসের প্রার্থী এখানে দাঁড় করানো হলো। আমরা সেটা মেনে নিয়েছিলাম যে এখন তো কংগ্রেস নেই আমাদের মধ্যে, সেই জন্য এই আসনটা আমাদের পার্টির দাবি, এখানে আমাদেরই প্রার্থী থাকবে, এখানে আমাদেরই প্রার্থী থাকবে। কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য বামফ্রন্টে আমাদের এখানে প্রার্থী
নাম এখনো দেওয়া হয়নি, আরও কোনো জায়গায়। এবং সিপিএম এখানে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে, মিছিলও করেছে, হয়তো প্রেস মিটও করবে, কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি না। এখানে আমাদের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকবে, অবশ্যই থাকবে, আমাদের দাবি, এটা আমাদের জেলা কমিটির দাবি, এইটা আমাদের সকলের দাবি, সর্বসম্মত দাবি। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নেই, সর্বসম্মতভাবে দায়ী। যদি আমাদের প্রার্থী আমরা না দিতে পারি, জলপাইগুড়ির অন্যান্য সম্ভাব্য জায়গাতেও, অন্যান্য আসনেও কিন্তু আমরা এককভাবে লড়ব, আমরা নিজেদের প্রার্থী দিয়ে লড়াই করব। সাংগঠনিক শক্তি কে দুর্বল আর কে সবল, এটা ক্রাইটেরিয়াটা আমি বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না কে সবল কে দুর্বল। ওরাও শূন্য, আমরাও শূন্য, হ্যাঁ, ওরাও মাইনাসে, আমরাও মাইনাসে। তো শূন্যের কি কোনো সবল দুর্বল আছে? কথা কি ঠিক বললাম? জেলার এই যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভাতে আপনারা সিপিএমের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা বলছেন, বামফ্রন্টগতভাবে যদি আপনাদের দাবি না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে কি প্রতীকে লড়বে প্রার্থীরা নাকি গোজ হিসেবে লড়বে? সেটা এই মুহূর্তে কিন্তু আমরা প্রতীকেই লড়ব। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় শুরু হলো বারুণী মেলা ও স্নান। মেলা চলবে আগামী 7 দিন ব্যাপী। গৌরীহাট মেলা কমিটির উদ্যোগে প্রত্যেক বছর এই মেলা হয়। বারুণী স্নানে অসংখ্য ভক্ত করলার উত্তরমুখী নদীতে স্নান করে পূর্ণতা অর্জন করেন। কথিত আছে এই স্নানে অংশগ্রহণ করলে পূর্ণতা লাভ পায়। মেলায় অসংখ্য দোকানপাট বসে, ভক্তরা পুজো দিতে এখানে আসেন। করলার উত্তরমুখী নদীর তীরে চলে বিশাল এই মেলা। বারুণী মেলা প্রসঙ্গে উত্তরবঙ্গের একটি ঐতিহ্যপূর্ণ উৎসবের কথা উঠে আসে প্রত্যেক বছর, আর এই মেলা জলপাইগুড়ির সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 2013-14 সাল থেকে আছে। এবার কি দেখছেন, ভিড়টা অনেক কম? এবার ভিড়টা তো কালকে অনেকটা হয়ে গেছে, যেহেতু ত্রয়োদশীটা কালকে লেগেছে, তা আজকে সকালে অনেক ভিড় ছিল। ত্রয়োদশী ছিল ততক্ষণ অনেকটাই ভিড় ছিল। এখন যেহেতু তিথিটা শেষ হয়ে গেছে, এই ভিড়টা থেমে গেছে। আবার বিকেলে হবে। প্রতি বছরই আসি, প্রায় প্রতি বছরই আসি। এবার একটু পরিবর্তন হয়েছে, বৃষ্টি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আমরা সেই যখন শুরুকালে এসেছি তখন এখানে রান্না করে খাওয়ার একটা ব্যাপার ছিল, আশ্রমে খাওয়ার দেওয়া ছিল না, এখন সেখানে খাওয়ার দেওয়া হয়। অনেক পরিবর্তন এসছে, উন্নত হয়েছে, ভালো লাগলো। ভালোই লাগে, প্রতিবার চলে আসি, গুরুত্ব কতটা রয়েছে? গুরুত্ব কতটা রয়েছে আমাদের এই মেলার? গুরুত্ব কি আছে? অমিত বণিকের রিপোর্ট। পাকিস্তানের ব্যক্তিকে টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার যুবক, তদন্তে যুবককে নিয়ে ধূপগুড়িতে কর্ণাটক পুলিশ। ধূপগুড়ি ব্লকের 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ এলাকায় মোবাইল অ্যাপের মাধ্যমে পাকিস্তানে এক যুবকের সঙ্গে টাকা লেনদেনের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে কর্ণাটক পুলিশ। জানা গিয়েছে, ধূপগুড়ির মৌসুমী পারভিনের সঙ্গে আলিফ ইসলাম নামে এক যুবকের সোশ্যাল মিডিয়ার মারফত পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, যুবকের বাড়ি বাংলাদেশ, কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকে। এরপরে ধূপগুড়িতে এসে ওই যুবতীকে বিয়ে করে। তাদের 2টি সন্তান আছে। মৌসুমী পারভিন বলেন, 3 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কর্ণাটক পুলিশ ফোনে জানায় 15 দিন আগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এদিকে কর্ণাটক পুলিশ সূত্রে খবর, যুবকের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্ত যুবক বড় কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে অনুমান। বিয়ে হচ্ছে 3 বছর। হ্যাঁ, 3 বছর। 3 বছর। বলছি যে কবে অ্যারেস্ট হয়েছে, কবে জানতে পেরেছো? 15 দিন পর। 15 দিন পর জানতে পেরেছো। মানে কি কেসে অ্যারেস্ট হয়েছে কিছু বলেছে? মানে হচ্ছে কি, ওর যে একটা ফোনের নাম্বার আছে না, তো ওইটা ওর বন্ধুকে দিছিল কিছুদিন চালানোর জন্য। ওর কাছে বলে সিম ছিল না, সেই জন্য ওকে চালাইতে দিছে। তারপর ওর বন্ধু নাকি মানে পাকিস্তানের সাথে লেনদেন ছিল নাকি, ও কিন্তু জানতো না এইসব বিষয়ে। তারপর ওর বন্ধু নাকি মোবাইলের রিচার্জ, ওর পাকিস্তানের যে বন্ধু ছিল তাকে মেরে দিছিল, ওইটার জন্য নাকি রিচার্জটা মারার জন্য ধরছে। কিন্তু এসব কিছুই জানতো না, মানে ওর বন্ধু সব কিছু করছে। তোমার কয়টা ছেলে? আমার 2টি ছেলে। কত বছর বয়স? একটা 3 বছর আর 6 মাস। ওর নাম কি?
আলিফ ইসলাম। তোমার নাম? মৌসুমী পারবে। ওর বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাটকিরা হয়। পাটকিত। বলছি যে আজকে পুলিশ এসে কি করলো? সেই সব জিজ্ঞাসাবাদ করলো যে ওর বাবা মা সব কিছু আছে কিনা, মানে আমাদেরকে উকিল ধরতে বলছে। আমরা ধরিনি, কারণ আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা পয়সা নেই, সেই জন্য আমরা উকিল ধরিনি। সেই জন্য যাচাই বাছাই করার জন্য আসছি। কোথাকার পুলিশ ধরছে? পুলিশ ধরছে তোমার হচ্ছে প্রথমে ছিল বলে কি যেন জায়গাটার নাম বলছিল, কর্ণাটকের পুলিশ। ওর সাথে তোমার পরিচয় কিভাবে হয়? মোবাইলে মোবাইলে পরিচয় হয়েছে। ওর বাড়ি কোথায়? আমি এখন মানে বাড়ি বলে বাংলাদেশে, কিন্তু ও ইন্ডিয়ায় ছিল। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি চত্বরে ঝড়ের তাণ্ডব, পুকুরের পাড়ে উপড়ে পড়ল রাজ আমলের প্রাচীন গাছ। অল্পের জন্য রক্ষা শিব এবং মনসা মন্দিরের। রাজবাড়ির পুকুর পাড়ের এই অংশ জলপাইগুড়িবাসীর কাছে অত্যন্ত আকর্ষণের একটি জায়গা। তবে মঙ্গলবার সকালবেলায় প্রাতঃভ্রমণে এসে দৃশ্যতই হতাশ হলেন সকলে। ঝড় হয়েছে, ঝড়ের রাত্রে সব গাছ টাছগুলো ভেঙে গেছে, আর এতে অনেক দিনের গাছ, এগুলো মাটিগুলো সব নরম হয়ে গেছে আর ধরে রাখতে পারছে না, এই জন্য ঝড়ে সব পড়ে গেছে। এটা কোন জায়গায়? এটা রাজবাড়ি মন্দির পুকুরে? হ্যাঁ, পুকুরের পাশেই গাছগুলো। হ্যাঁ, অনেক দিন আগেকার থেকে। কালকে রাত্রে প্রচণ্ড ঝড়ে রাজবাড়ির প্রায় অনেক ক্ষতি হয়েছে। এই যে গাছগুলো দেখছেন, গাছগুলো ভেঙে গেছে, ঠিক আছে, এবং প্রচুর ক্ষয়ক্ষতি। এটা একটা ঐতিহ্যবাহী জায়গায় আমরা প্রতিদিন সাঁতার কাটতে আসি এখানটায়, এবং সকালবেলা উঠে দেখি যে এরকম অবস্থা। তো কি গাছ এটা? এটা পাকুর গাছ, খুব পুরনো গাছ, মানে রাজ আমলের গাছ। এগুলো পুকুরে পড়ে গেছে? পুকুরে পড়ে গেছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যদি এটা কোনো ব্যবস্থা করা হয় বা সরিয়ে ফেলতে হয়, এটা একটু দেখবেন আপনারা। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে অমৃত প্রকল্পের পাইপলাইন ফেটে জলের ফোয়ারা, যানজটে দুর্ভোগ নিত্যযাত্রীদের। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলার হনুমান মন্দিরের রাস্তার পাশে একটি অমৃত প্রকল্পের পাইপ লাইন ভেঙে জলের ফোয়ারার পরিস্থিতির সৃষ্টি হয়। দোকানদাররা জলপাইগুড়ি পৌরসভায় ফোন করলে তারা এসে পাইপের ফাটা অংশ মেরামত করে দেন। হঠাৎই এই ধরনের পাইপ ফেটে জল বের হওয়ার কারণে কিছু সময় যানজট তৈরি হয়, তবে পৌরসভার দ্রুত পদক্ষেপে পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আসে। অমিত মনিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা। জলপাইগুড়ি সদরের প্রার্থী হলেন কৃষ্ণ দাস। শিলিগুড়ির আসনে তৃণমূলের চমক, প্রার্থী মেয়র গৌতম দেব। প্রার্থী তালিকায় নাম না থাকায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ খগেশ্বর রায়ের। পাকিস্তানের ব্যক্তিকে টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার যুবক, তদন্তে যুবককে নিয়ে ধূপগুড়িতে কর্ণাটকের পুলিশ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।